নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। প্রথমে আপনাদের একটি ভিডিও দেখাবো। মশাল হাতে সাধারণ মানুষ বেরিয়ে এসছে। সেই মিছিল থেকে কি দাবি উঠছে আগে আপনারা শুনে নিন, তারপর মূল আলোচনায় আসবো। এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটা দেখছিলেন সেটা অসমের। অসম রাজ্যের ধেমাজি জেলাতে সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা, তার পাশাপাশি আদিবাসীরা পথে নেমে পড়েছে মশাল হাতে। তাদের দাবি বাংলাদেশিদের চলে যেতে হবে অসম ছেড়ে। তারা স্লোগান তুলছেন, বাংলাদেশি গো ব্যাক, বাংলাদেশি হুঁশিয়ার। সেখানকার মানুষ তাদের হুঁশিয়ারি, আগামী 15 দিনের মধ্যে যদি সংশ্লিষ্ট বাংলাদেশিরা যারা জেলাতে বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করে ফেলেছে, জনবিন্যাস পরিবর্তন ঘটানোর প্রয়াস চালাচ্ছে, তারা যদি সরে না যায়, তাহলে ধেমাজির মানুষজন নিজেদের হাতে আইন নিয়ে বাংলাদেশিদের সরিয়ে দেবে। এই পরিস্থিতিতে অসম সরকার কি ভূমিকা পালন করে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে বাংলাদেশি সমস্যা দীর্ঘদিন ধরে অসমে অব্যাহত। অসমের ধেমাজি যেই জেলা, সেখানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যে। গত 26 তারিখ রাত্রেবেলা মশাল হাতে প্রায় 4 থেকে 5 হাজার মানুষজন তারা স্লোগান দিতে দিতে হেঁটেছেন। তাদের বক্তব্য যেটা বলছিলাম, যে তারা পতাকা হাতে স্লোগানের মাধ্যমে তাদের বক্তব্য, জনবিন্যাসের মধ্যে বিস্তর পরিবর্তন কয়েক বছরের মধ্যে দেখা গিয়েছে। জঙ্গল কেটে ফেলা হচ্ছে, জঙ্গল কেটে নাকি মসজিদ বানানো হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের যে কাজকর্ম তাতে ব্যাঘাত ঘটছে। স্থানীয় বাসিন্দারা যারা ভারতের নাগরিক, তারা কাজকর্ম পাচ্ছেন না। সেই কারণে বাংলাদেশিদের অবিলম্বে অসম ছেড়ে বেরোতে হবে। শুধুমাত্র ধেমাজি নয়, যেই তথ্য ইতিমধ্যে আমরা হাতে পাচ্ছি, ধেমাজির পাশাপাশি লখিমপুর, বরপেটা সহ বিভিন্ন জেলাতে একই সমস্যা দানা বাঁধছে এবং প্রত্যেক জেলাতে মানুষ নেমে পড়ছেন, স্লোগান দিচ্ছেন, বাংলাদেশি গো ব্যাক, বাংলাদেশি হুঁশিয়ার। এবারে বাংলাদেশি সমস্যার সূচনা কিভাবে ঘটল অসমে, সেটা নিয়ে একটু আলোকপাত করব। 1947 সালে দেশভাগ হয়েছিল। আমরা জানি সেই সময় প্রচুর মানুষ তারা বাংলাদেশ থেকে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ, সেখান থেকে কাঁটাতার পেরিয়ে, নদী পেরিয়ে প্রচুর মানুষ ভারতবর্ষে প্রবেশ করলেন। তারা উদ্বাস্তু শরণার্থী। আমরা পশ্চিমবঙ্গে এই সমস্যা দেখেছি, আমরা অসমে দেখেছি, আমরা মেঘালয় দেখেছি, ত্রিপুরাতে দেখেছি। একইভাবে প্রচুর মানুষ যেখান যেখান দিয়ে সম্ভব তারা পালিয়ে এসে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসতি স্থাপন করলেন। তারা কেন পালিয়ে এসেছিলেন? তাদের পালিয়ে আসার মূল কারণ ছিল ধর্মীয় নিপীড়ন। মুসলমানদের হাতে হিন্দুদের যেই নিগৃহীত হওয়ার ঘটনা, ধর্ষণের ঘটনা, সেগুলো আমরা সবাই জানি। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে প্রচুর মানুষ ভারতবর্ষে পালিয়ে আসে। 47 সালের পর এবার 1971, বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে। পাকিস্তানি নিপীড়ন থেকে বাঁচতে প্রচুর মানুষ ভারতবর্ষে আবারও পালিয়ে এলেন। আবারও উদ্বাস্তু শরণার্থীদের মতো তারা বিভিন্ন জায়গাতে বসতি স্থাপন করলেন। আমরা যশোর রোডের ঘটনা জানি। যশোর রোডে প্রচুর মানুষ তারা দীর্ঘদিন ধরে ক্যাম্প খাটিয়ে থেকেছেন। অসমেও একই অবস্থা। এবং এই সময় থেকে অনুপ্রবেশকারী এই শব্দটা রাজনৈতিকভাবে ব্যবহার হতে শুরু করে। এবার আসবো অসম আন্দোলনের প্রসঙ্গে। 1979 থেকে 1985 সাল পর্যন্ত এই আন্দোলন অসমে ব্যাপক আকার ধারণ করে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আশু
অর্থাৎ অসমের স্টুডেন্ট একটি শাখা, ছাত্র শাখা সংগঠন, তারা আন্দোলন শুরু করে। তাদের তরফে বক্তব্য, বাংলাদেশিদের চিহ্নিত করে নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। 6 বছর ধরে এই আন্দোলনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সংঘর্ষ হয়, প্রচুর মানুষের মৃত্যু হয়। তারপর আমরা দেখলাম অসম চুক্তি। 1985 সালে এই অসম চুক্তি হয় কেন্দ্র এবং সংশ্লিষ্ট স্টুডেন্ট যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে। সেই চুক্তিতে বলা হয়েছে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, কিন্তু তারপর যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসবেন তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে। এরপর এলো এনআরসি এবং সিএএ। এনআরসি এবং সিএএ লাগু হওয়ার পর দেখা গেল যে অসম থেকে যেরকম প্রচুর মানুষের নাম বাদ গেল ধর্ম নির্বিশেষে, সেটা মুসলমান, সেটা হিন্দু, সেটা খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি। তার পাশাপাশি সিএএ এর মাধ্যমে এমন প্রচুর মানুষকে নাগরিকত্ব দেওয়া হলো যারা ওপার বাংলা থেকে নিগৃহীত হয়ে এপার বাংলা এসে বসবাস শুরু করেছেন বা অসমে এসে বসবাস শুরু করেছেন। এরপরে অসমে আবারও নতুন করে বিতর্ক দানা বাঁধল। অনেকে মনে করলেন এই সিএএ এর মাধ্যমে আরো অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। এবার কি করা যায়? সাম্প্রতিককালে বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হচ্ছে। অসম সরকার তারা যথেষ্ট চিন্তায় ছিল। এবার বিভিন্ন জেলার সাধারণ মানুষ তারা মশাল হাতে রাস্তায় নেমে পড়লেন। বাংলাদেশি গো ব্যাক, বাংলাদেশি হুঁশিয়ার, বাংলাদেশি দূর হটো। এবং তাদের তরফে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশিদের যদি বাংলাদেশে পাঠিয়ে না দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন অসমের বিভিন্ন জেলাতে হবে। ইতিমধ্যে অসম সরকার তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তারা গোটা বিষয়টার উপর নজর রাখছে, যেটা আমরা জানতে পাচ্ছি, এবং বাংলাদেশি কারা তাদেরকে চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শুরু করেছে অসম সরকার। এবার আসবো ডেমোগ্রাফি সংক্রান্ত বিষয়। ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাসের বিস্তর পরিবর্তন অসমের বেশ কিছু জেলাতে সাধারণ মানুষ লক্ষ্য করছে। ডেমোগ্রাফি পরিবর্তনের মাধ্যমে কি হলো? দেখা যাচ্ছে বনাঞ্চল কেটে ফেলা হলো, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হলো। এলাকার যারা বাসিন্দারা, প্রকৃত বাসিন্দা, তাদের যে কাজের জায়গা সেই পরিবেশ নষ্ট হচ্ছে। ভারতের মানুষ, অসমের মানুষ কাজ পাচ্ছেন না। বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদেরকে কম পয়সায় বেশ কিছু অসাধু চক্র তারা কাজে রাখছে। এতে বিস্তর একটা সমস্যা তৈরি হচ্ছে অর্থনীতিতে, সামাজিকভাবে এবং তার পাশাপাশি ধর্মীয়ভাবে। এবং অসমে যে জনবিন্যাস সংক্রান্ত সমস্যার কথা এতক্ষণ ধরে বললাম, সেই সমস্যা ইতিমধ্যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গতেও দেখা যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা পশ্চিমবঙ্গ কি কি রয়েছে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সেগুলো তো রয়েছে, শিলিগুড়ি রয়েছে, ফুলবাড়ি রয়েছে, সমস্ত জায়গাটা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই মুহূর্তে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনবিন্যাস বদলানোর কারণে। তালিকাতে নদিয়াও রয়েছে। বারবার বলা হচ্ছে জনবিন্যাসের এই বিপুল পরিমাণ পরিবর্তন ভোটে প্রভাব ফেলছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে, অর্থনীতিতে এবং সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন ঘটাচ্ছে। পশ্চিমবঙ্গের কয়েকদিনের মধ্যে এসআইআর শুরু হবে, যেটা বিহারে হয়েছে। সেটা হলে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জনবিন্যাসের পরিবর্তন ঘটেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই সমস্যার সমাধান এসআইআর মাধ্যমে হয় কিনা সেই দিকে তাকিয়ে বাংলার মানুষ। অন্যদিকে অসমের কি পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী 15 দিনের মধ্যে সেই সংক্রান্ত আপডেটও আমরা অবশ্যই রাখবো। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আরেকটা অনুরোধ, স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।